গল্পের সুর চ্যানেলে এখন আপনারা শুনবেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প রুচি ও অরুচি। আর গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকব রোমানা নুপুর। দরজা খুলে ভেতরে ঢুকে মিনিট কতক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল শশাঙ্ক। আবারও যেন একটা ধাক্কা খেল মনে মনে। পরিচিত বা আত্মীয় কারোর আকস্মিক মৃত্যু সংবাদ শুনলেই মানুষের আঘাত লাগে একটা। প্রতিদিন বহু লোক মরছে দেখেও নিজে বহুকাল বাঁচার আশা করে। মানুষের এই মনোভাব দেখে যুধিষ্ঠির বলেছিলেন, কিমাশ্চর্য মতো পরম। কিন্তু তাতে নিজের জীবনের প্রতি অন্ধ মমতা প্রকাশ পায়। সেটা এমন কিছু আশ্চর্য ব্যাপার নয়। প্রতিদিন অসংখ্য লোক মরছে দেখেও মানুষ পরিচিত কারো মৃত্যু সংবাদে বিস্মিত হয়। এটাই সর্বাধিক আশ্চর্য। শশাঙ্কও আজ অপরাহ্নে প্রথম যখন রমেশবাবুর মৃত্যু সংবাদ শুনে তখনই যথেষ্ট বিস্মিত হয়েছিল। কেমন যেন প্রচণ্ড একটা আঘাত পেয়েছিল। কাল রাত্রেও লোকটার সঙ্গে দেখা হয়েছে ক্লাবে। অনিলার খোঁজ করেছেন, বলেছেন কাল সকালেই দেখা করতে যাব, মিসেস মুখার্জিকে বলে দেবেন। দুঃখ করেছেন যে অনিলার সেই দিনই আসবার কথাটা তাকে কেউ জানায়নি বলে। জানলে তিনিও স্টেশনে আনতে যেতেন। 40 বছর বয়সের শক্ত সমর্থ সাজোয়ান মানুষটা অকৃতদার, সেই কারণেই ফুর্তিবাজ। টাকা কড়ির ব্যাপারেও তেমনি অনাসক্ত। সরকারি হাসপাতালে ডাক্তার, কিন্তু সেইটা তার একমাত্র পরিচয় নয়। প্রধান পরিচয় তো নয়ই। বাংলাদেশ থেকে প্রায় 1,500 মাইল দূরে মধ্যপ্রদেশের এই ছোট্ট শহরটিতে মারাঠি, গুজরাটি, মারোয়ারি সকল মহলেই নিজের একটা প্রতিপত্তি করে নিয়েছিলেন। সকলেরই প্রিয় ছিলেন। সরকারি হাসপাতালে ডাক্তার হয়েও রোগী এবং সহকর্মী সকলের শ্রদ্ধেয় ছিলেন। এটে বললেই বোধ করি তার সম্বন্ধে যথেষ্ট বলা হয়। সেই মানুষটা নেই। এইমাত্র 14-15 ঘন্টা আগেও যে সম্পূর্ণ সুস্থ ও সজীব ছিল, এখন সে অসাড়, হিম স্থির। অসুখ নয়, বিসুখ নয়, বর্তমানকালের শ্রেষ্ঠ যমদূত থ্রম্বোসিসও নয়। লরি দুর্ঘটনায় মারা গেলেন ভদ্রলোক। ঘটনাটা ঘটেছে অবশ্য সকাল 8টায় রমেশবাবুর হাসপাতালে যাওয়ার পথে। সদাশিব যোশীর লরিতে চাপা পড়েছেন রমেশবাবু। শশাঙ্ক তখন ছিল না। কে একটা ইন্সপেকশনে শহরের বাইরে গিয়েছিল। 3টের সময় ফিরে এসে খবর পেয়েছে। অনিলার মুখে শুনেছে সব। অনিলা যা বলেছে তা এই, প্রত্যহ নাকি রমেশবাবু তার বাসা থেকে বেরিয়ে সকালে যখন হাসপাতালে যান, যোশীর সঙ্গে দেখা হয় তার। যোশীরও সেইটে সাইডিংয়ে মাল আনতে যাবার সময়। গান্ধী চৌরাহার মোড় বরাবরই দেখা হয় তাদের। কোনোদিন বা একটু এধারে, কোনোদিন বা ঠিক মোড়ের মাথায়। বাড়ি থেকে বেরিয়ে মোড় পর্যন্ত এসে বাঁহাতি হাসপাতালের দিকে বেঁকে যান রমেশবাবু। যোশী সোজা বেরিয়ে যায় রেলওয়ে সাইডিংয়ের দিকে। এ প্রায় নিত্যকার ঘটনা। ওর জন্য যোশীকে সাবধান হতে হয় না কোনো দিনই। সেই বিশ্বাসেই যোশী কিছুটা অসতর্ক ছিল। রমেশবাবু যে হঠাৎ বাঁ দিকে না ঘুরে ডান দিকে, অর্থাৎ শশাঙ্কদের বাসার দিকে মোড় ঘুরবেন, তা সে বেচারে একবারও বুঝতে পারেনি। রমেশবাবু হঠাৎই এদিকের পথে নেমে পড়েছেন। কেউই বুঝতে পারেনি, তাই সতর্ক হবার কি সতর্ক করবার অবকাশ পায়নি। মোড়ের পাহাড়ওয়ালাটাও না। বোধ করি নিতান্ত রমেশবাবুর নিয়তি ঘনিয়ে এসেছিল বলেই এমনটা ঘটল। সকলে বুঝল প্রায় একসঙ্গে, কিন্তু তখন আর কোনো পক্ষেই সাবধান হবার সময় ছিল না। যোশী তবুও প্রাণপণে ব্রেক চেপে ধরেছিল। রমেশবাবু বেরিয়ে গেলে বেরিয়ে যেতে পারতেন, কিন্তু তিনিও শেষ মুহূর্তে কেমন যেন বিভ্রান্ত হয়ে ফেরবার চেষ্টা করতে গেলেন। আর তাইতেই এমন শোচনীয় ঘটনাটা ঘটল।
লরিটা ওকে পিষে দোলে তাল গোল পাকিয়ে দিয়ে বেরিয়ে গেল ওর দেহটার ওপর দিয়ে। হাসপাতালে নিয়ে যাওয়াকে চিকিৎসা করার কোনো প্রশ্নই রইল না আর। উফ, বেচারি যোশী যা কাণ্ড করছে। অনিলা বলল, কেঁদে কেটে মাথা ঘুরে তার দিকে আর চাওয়া যায় না। জনে জনে পায়ে ধরছে, বলছে আমাকে আপনারা মেরে ফেলুন। গত বছরই ডাক্তারবাবু আমাকে মরা বাঁচালেন, আর আমি এমনি করে তার শোধ নিলুম। কেউ তাকে বুঝিয়ে ধরে রাখতে পারছে না। শশাঙ্ক তখনই সেই জিপে অনিলাকে তুলে নিয়ে হাসপাতালে গেল। রমেশবাবুর নিকটতম বাঙালি প্রতিবেশী হিসেবে ও বন্ধু হিসেবে এটা তার কর্তব্য। এই শহরে আরও যা 2-3 ঘর বাঙালি আছেন, তারা বহু দূরে থাকেন। তাছাড়া তাদের কারো সঙ্গেই এতটা ঘনিষ্ঠতা ছিল না ওর। সুতরাং আত্মীয়ের কর্তব্য যা কিছু শশাঙ্কদেরই করতে হবে। হাসপাতালের সকলেই খুব শোকার্ত। নতুন ছোকরা ডাক্তার নিম্বলকর্ত বিশেষ করে কেঁদেই ফেলল বেচারি। দাদা আমাদের জন্য এত করতেন, আমরা কিছুই করতে পারলুম না। চিকিৎসা নয়, সেবা নয়, কিচ্ছু নয়। এর চেয়ে আফসোস আর কি হতে পারে। যাই হোক, নিম্বলকর আর হেড ক্লার্ক দেশাইবাবু দেখা গেল ইতিমধ্যে অনেক কিছু করেছেন। ঠিকানা হাসপাতালেই লেখা ছিল, তাই দেখে তারা দিল্লিতে রমেশবাবু দাদার কাছে ফোন করেছেন। সেখান থেকে ঠিকানা নিয়ে ভগ্নিপতি শরৎবাবুর কাছে পুনায়। তারা দুজনে অনুরোধ করেছেন সবটা রেখে দিতে। আজকে নাইট প্লেনে তারা নিশ্চিত রওনা হবেন, না হয়তো কাল ভোরের প্লেনে। তারা এসে সৎকারের ব্যবস্থা করবেন। সুতরাং কিছুই আর করবার ছিল না অনিলাকে নিয়ে বাসায় ফেরা ছাড়া। কিন্তু যত গোল বাঁধালো ওই দেশাই লোকটা। শেষ মুহূর্তে রমেশবাবুর চাবির গোছাটা বার করে বলল, আপনারা যদি কেবল একটু ওর বাসাটা ঘুরে যান তো ভালো হয়। কেউ তো ছিল না, উনিও দুপুরবেলা ফিরবেন ভেবে বেরিয়েছেন। হয়তো জানলা টানলাগুলো বন্ধ করা হয়নি ভালো করে, যা ভুলো মানুষ। হয়তো বা পাখাগুলোই খুলে রেখে বেরিয়ে এসেছেন। টাকা পয়সা তো ছড়ানোই থাকে ওর চতুর্দিকে। একটু সামলে সুমলে রেখে যান, তারপর কাল ওর দাদা এলেই তো নিশ্চিন্ত, আমাদের দায়িত্ব শেষ। কেন, ওর ওর ঝি নেই? আড়ষ্ট কণ্ঠে প্রশ্ন করল শশাঙ্ক। মৃতের জামা থেকে টেনে বার করা ওই চাবিটায় হাত দিতে ওর খুব ভালো লাগছিল না। কে জানে, হয়তো ওতে তার দেহের রক্তই লেগে আছে খানিকটা। না, সেই তো হয়েছে মুশকিল। দায় কাল সকালে 2 দিনের ছুটি নিয়ে চলে গেছে। তার মেয়ের নাকি অসুখ খুব, তাকে দেখতে গেছে। ডাক্তার মোড়ের বাড়ি থেকে ওর খাবার আসছিল, মানে কাল দুবেলায় এসেছে। আজও নিয়ে এসেছিল সাইকেলে করে। তার মুখে খবর পেয়েছেন ডাক্তার মোড়ে। সেই থেকে শয্যাশায়ী একেবারে। আজ আর নাকি কারো সঙ্গে দেখা করেননি, তারপর থেকে এখনো পর্যন্ত। ডাক্তার মোড়ে এখানকার প্রাইভেট ডাক্তার, 70-এর উপরে বয়স, খুব পশার আর খুব পয়সা। লোকটি নিজের ছেলের মতো ভালোবাসতেন রমেশবাবুকে। তার যে কি পরিমাণ বেজেছে তা তাকে না দেখে অনুমান করতে পারল শশাঙ্ক। অগত্যা চাবিটা নেওয়া এবং রমেশবাবুর বাংলোর দিকে রওনা হওয়া ছাড়া উপায় রইল না ওদের। এবং সেই নির্জন নিস্তব্ধ বাংলোর চাবি খুলে ঢুকতেও হলো এক সময়। ঘরে ঢুকেই প্রথম যে অনুভূতিটা হলো ওদের, তা হলো রমেশবাবুর সান্নিধ্য। যেন এই মাত্র মিনিট খানেক আগে পর্যন্ত এই ঘরে ছিলেন ভদ্রলোক, যেন দূরে কোথাও যাননি। হয়তো বড়জোর এখনই গিয়ে বাথরুমে টুমে ঢুকেছেন, কারণ তার নিত্য ব্যবহার্য এবং সদ্য ব্যবহৃত জিনিসগুলো চারিদিকে ছত্রাকার করে ছড়ানো। মাথা মোছা তোয়ালেটা ইজি চেয়ারের উপর পড়ে, একটা প্রান্ত একদিকের হাতা থেকে ঝুলছে। ছুটি দুটো সামনেই পড়ে, তাড়াতাড়ি পা দিয়ে সরিয়ে রাখতে গিয়ে একটা পাটি উল্টে পড়েছিল সম্ভবত।
এখনও সেই অবস্থাতে আছে সেটা। যে মোজা পরতে গিয়েছিলেন সেটা বোধহয় পছন্দ হয়নি। আধময়লা মোজা জোড়াটা সুর একে সামনে ছড়ানো। অপর যে জুতোর মধ্য থেকে নতুন মোজা বার করে পড়েছেন, সে জুতোর দুটো পাটিও নিচে পড়ে আছে। এক পাটি কাত হয়ে আছে তার মধ্যে। বোধহয় কাল রাত্রে ফিরে বুক পকেট থেকে কিছু খুচরো পয়সা এবং ভাঁজ করা রুমালখানা বার করে টেবিলে রেখেছিলেন। সেটা আর আজ সকালে মনে ছিল না, তেমনই পড়ে আছে। যা মানুষ, কে জানে হয়তো বা আজ অন্য রুমাল নিয়েও যাননি। এমনই অগোছালো, এমনই ছটফটে। ভাগ্যে বুড়ি দায়টা ভালো পেয়েছিলেন। সে সব টেনে টুনে গুছিয়ে গাছিয়ে রাখে তাই। নইলে কত যে লোকসান হতো তার ঠিক নেই। এই তো মাত্র সেদিনকার কথা, গত মাসে কি তার আগের মাসে মাইনের পুরো টাকাটা খামশুদ্ধ পকেট থেকে পড়ে গিয়েছিল মেঝেই। তা দেখতেও পাননি, হুঁশও হয়নি। পরের দিন সকালে দায় দেখতে পেয়ে কুড়িয়ে তুলে রেখেছিলেন তাই রক্ষে। নইলে পাশের বাংলোয় অ্যাংলো ইন্ডিয়ান ছেলেমেয়েগুলো মাঝে মাঝে খেলা করতে ঢোকে। বিখ্যাত চোর এ পাড়ার, টাকা পয়সা দেখলে সরিয়ে নিয়ে যায়। একদিন স্নান করার সময় বাইরে দরজা খুলেই চলে যান রমেশবাবু। সে অবস্থায় ওরা কেউ ঠুকলে এক পয়সাও পেতেন না। প্রাথমিক শখটা কেটে যাওয়ার পর অনিলাই প্রথম সক্রিয় হয়ে উঠল। জুতো মোজাগুলো সরিয়ে সাজিয়ে চটি জোড়াটা অভ্যস্ত জায়গায় ইজি চেয়ারের সামনে সোজা করে রেখে টেবিলের উপরের কলম চশমার খাপ ঠিক ঠিক গুছিয়ে রুমালটা ও পয়সাগুলো টানায় রেখে অনেকটা চলনসই করে নিল। ছেড়ে যাওয়া লুঙ্গি ও তোয়ালে আনলায় তুলে দিল। ভিজে লুঙ্গিটা ভেতর দিকের বারান্দায় শুকোচ্ছিল, সেটাও ভেতরে এনে রাখল। কতকটা ঝোঁকের মাথাতেই করে গেল যেন অনিলা। মনে হলো জীবিত কোনো আইবুড়ো একক আত্মীয়ের বাসায় হঠাৎ এসে পড়ে একটু গুছিয়ে রেখে যাচ্ছে, ফিরে এসে তিনি একটু স্বাচ্ছন্দ্য পাবেন বলে। যে আর কোনোদিনে আসবে না, তার জন্য এ ধরনের আয়োজন একেবারেই নিরর্থক। সে কথাটা একবারও মনে হলো না অনিলার। দেশাইবাবু ঠিকই বলেছিল, জালনা অনেকগুলি খোলা, কোনো কোনো পাল্লা আধ ভেজানো হয়ে গেছে হয়তো হাওয়ায়, কিন্তু ছিটকিনি বন্ধ নেই কোনোটাতেই। সার্সিও খোলা। দুপুরে ঝোড়ো হাওয়ায় বাইরের শিরীষ গাছ থেকে অজস্র শুকনো পাতা উড়ে এসে পড়েছে। সবচেয়ে রান্নাঘরটা, রান্নাঘরের বাইরের দিকের দরজাটা বন্ধ হয়নি, অথচ ঘর থেকে রান্নাঘরে যাবার দরজাটা তালা বন্ধ করা হয়েছে ভালো করে। এই নিয়ে একটু হাসাহাসি হলো ওদের। আগেকার সেই থমথমে আবহাওয়াটা কাজে কর্মে এবং লোকটির ছেলে মানুষই মনের এই পরিচয়ে অনেকটাই কেটে গেল মন থেকে। সব জানলা বন্ধ করে ওদিকে সব দরজায় তালা লাগিয়ে বেরোবার মুখে একবার যেন শেষবারের মতো ঘরটার দিকে ফিরে তাকাবার জন্য ফিরে দাঁড়ালো অনিলা। আর কি মনে করে আবার একটু ফিরে গিয়ে ফ্রিজটি খুলল। পরপর 2টি বোতল দুধ জমে আছে দুদিনের, দায় নেই, কে আর চাল দেবে। তবু যে ফ্রিজে তুলে রেখেছেন হুশ করে এই ঢের। কবেকার 2টো রসগোল্লা পড়ে আছে একটা কাপে, গোটা 3 শরবতে লেবু। আর যেটা দেখে অনিলার বিস্ফারিত দৃষ্টি আর নড়তে পারল না, স্থির নিবদ্ধ হয়ে রইল, সেটা হচ্ছে একরাশ বোধহয় 1 কিলো কি আরও বেশি ট্যাংরা মাছ। কে এনেছে, কোথা থেকে এনেছে, এখানে দুষ্প্রাপ্য, প্রায় দুর্লভ এই মাছ। কে জানে কবে এনেছে তাও কেউ জানে না। এমন কৃপণের মতো জমিয়ে বা রেখেছেন কেন? এখানে মাছ সব দিন পাওয়া যায় না, তাই পেলে অনেকে বেশি করে কিনে নেয়, বাঙালিরা বিশেষ করে 3-4 দিন ধরে খায়। সেই কারণেই বাঙালিদের সংসারে ফ্রিজটা প্রায় অপরিহার্য এখানে। কিন্তু ডাক্তারবাবু তো ঠিক এ ধরনের হিসেবে সংসারী মানুষ ছিলেন না। মাছ টাছ পেলে বেশি করে কিনতেন ঠিকই, তবে তা তৎক্ষণাৎ বিলিও করে দিতেন। 2-3 বাড়ি তো বাঁধা, তার মধ্যে শশাঙ্করাই বৃহদাংশ পেত,
আর যেটুকু থাকতো এক বেলাতেই সব খেয়ে নিতেন। বলতেন, চোর ডাকাতের ভয় পেটে পুরলেই হয়, রেখে দেব কার জন্য বলো? রামচন্দ্র রামচন্দ্র, ও বেলা যদি নাই বা বাঁচি, কিছু কি লেখাপড়া আছে কদিন বাঁচবো তার? সেই মানুষের ফ্রিজে এত মাছ কবে থেকে পড়ে আছে কে জানে। তবে কি কালি পেয়েছেন দায় চলে যাবার পর? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো স্বামীর দিকে অনিলা। সোজাসুজি প্রশ্নও করল। হুম, উত্তর দিল শশাঙ্ক, কাল বাজারে মাছ ওঠেনি। এবার ফ্রিজের দোরটা বন্ধ করে চলে আসা উচিত, কিন্তু তবু যেন অনিলা একটু ইতস্তত করে। চলো। অসহিষ্ণু শশাঙ্ক তাড়া লাগায় একবার। হ্যাঁ, এই যে বলে, কিন্তু নড়তে পারে না, ইতস্তত করে তবু। কেন তা সেও ঠিক বলতে পারত না তখনই, সোজাসুজি প্রশ্ন করলেও। অথচ এমনভাবে দাঁড়িয়ে থাকাটাও যে অশোভন সেটাও বুঝতে পারে। ফলে কেমন যেন বিরক্ত হয়ে ওঠে অকারণেই। নিজের উপরও বটে, মৃত লোকটার উপরেও বটে। এধারে তো সংসারের কোনো ধার ধারতেন না, কিন্তু খাওয়ার লোভটি তো দেখছি 16 আনা ছিল। একরাশ মাছ জমে রেখেছেন। একা লোক 3 দিন দুবেলা ধরে খেলেও ফুরোবে না। ছি, ওকে লোভী বলো না অনু। কি পরিমাণ মাছ বিলোতেন বলো দেখি। মৃদু তিরস্কার করে শশাঙ্ক। এটা নিশ্চয় পড়ে আছে, পাঠাবার সময় বা লোক পাননি বলে। শশাঙ্কই ফ্রিজের পাল্লাটা ভেজিয়ে বন্ধ করে দিল। এরপরে আর সে ঘরে কি সে বাড়িতে থাকার কোনো কারণ নেই। দরজা বন্ধ করে বেরিয়ে যাওয়াই উচিত। জিপের ড্রাইভার অসহিষ্ণু হয়ে উঠছে ক্রমশ। শশাঙ্কর অফিসের জিপ, সেই কোন ভোরে বেরিয়েছে। অনিলাও তা বোঝে, দরজার দিকে এগিয়েও যায়, কিন্তু একেবারে ঠিক যেন তখনই বেরিয়ে যেতে পারে না। আরও একবার ফিরে দাঁড়িয়ে ঘরটার দিকে যায়। বহু পরিচিত ঘর, কতবার এসে কত হইহল্লা করে গেছে ওরা। অনিলা এলেই এমনিভাবে সব গুছিয়ে গাছিয়ে দিয়ে যেত। কতদিন এসে আলমারির ভেতর থেকে ময়লা কাপড় উদ্ধার করে দাইকে দিয়ে ধোবিখানে পাঠিয়েছে সে। তার কাণ্ডকারখানায় লজ্জিতও বোধ করতেন, আবার আনন্দিত হতেন রমেশবাবু। ঠাট্টা করে বলতেন, গৃহলক্ষ্মী বলতে পারলে খুশি হতুম, কিন্তু শশাঙ্ক হয়তো আবার মামলা রুজু করে দেবে। আমি আপনাকে গৃহদেবতা আখ্যা দিলুম মিসেস মুখার্জি। এই ঘর হয়তো ওর পরিচিত প্রিয় এসব আসবাব শুদ্ধই ফেলে রেখে চলে যাবেন রমেশবাবুর দাদা। এর কোনগুলো রমেশবাবুর কেনা আর কোনগুলো বাড়ি ভাড়া সূত্রে পাওয়া তা শশাঙ্করাও জানে না। কে জানে কোন নতুন ভাড়াটে আসবে, আবার কি প্রকৃতির লোক তারা হবে কে জানে। এইবারে রমেশবাবুর বাড়ি বলেই জানতো ওরা। শশাঙ্ক তো গত 4 বছর ধরে দেখছে, তারও আগে থেকে আছেন উনি। এই ঘরের এই সমস্ত আসবাবের সঙ্গেই রমেশবাবুর স্মৃতি অঙ্গাঙ্গী জড়িত। শশাঙ্ক একরকম অনিলাকে সরিয়ে দরজাটা বন্ধ করে, তারপর বারান্দাটা পেরিয়ে নিচে বাগানে নেমে আসে দুজনেই। কিন্তু কাকড় ঢালা রাস্তাটুকু পার হয়ে আসতে আসতে আবারও থমকে দাঁড়ায় অনিলা। আর মনের সঙ্গে প্রতারণা করে লাভ নেই, এই কথাটাই এতক্ষণ ধরে ভাবছিল সে। সেটা স্বীকার করাই ভালো। আচ্ছা হ্যাঁ গো, ও মাছগুলোর কি হবে? মাছ? তা কি জানি, যা ওর দাদা এসে যা হয় করবেন। তার তো অসহ্য, কাল তো তার মাছ খেতেও নেই। আর খেতে থাকলে বা কি, ছোট ভাইকে পোড়াতে এসে কি আর ওই মাছ রাঁধিয়ে সপাসপ করে খেতে বসবেন? দাইটাও তো মাছ খায় না। ও নষ্টই হবে ধরে নাও। হয়তো ফ্রিজ খুলে দেখবেও না কেউ, দেখলেও ফেলে রেখে যাবে। নতুন ভাড়াটে যে আসবে সে এসে দেখে ফেলে দেবে, নাক সিটকোবে ঘেন্নায়, মৎস্যিখোর বাঙালির কাণ্ড দেখে। আর ততদিনেও মাছেরই কি আর কিছু থাকবে? বড় বড় ডিম ভরা ট্যাংরা, অন্তত 6টি টাকা দাম, তাও 1 কিলোর বেশি আছে সম্ভবত।
কতকাল খায়নি ওরা। অনিলা সম্প্রতি বাপের বাড়ি গিয়েছিল বটে, কিন্তু সেখানে তো মাছই খেতে পায়নি কদিন। কোনোরকম মাছই ওদের বাজারে ওঠেনি কদিন। মাংস খেয়ে অরুচি এখানে, ওখানে গিয়েও আবার তাই খেতে হয়েছে। তবুও এখানে মুরগি পায় মধ্যে মধ্যে, ওখানে তাও সুবিধে নেই। মুরগি ওদের মা ঘরে বাড়িতে ঢুকতে দেন না এখনো। তা আমরা আর কি করব বলো? তা বলে না বলে কয়ে পরের ফ্রিজ থেকে মাছ নিয়ে যাব? একটু যেন অকারণে উষ্ণ শোনায় শশাঙ্কর কণ্ঠ। আসলে সেও এই কথাগুলোই ভাবছিল ঠিক, কিন্তু স্ত্রীর কণ্ঠে সেই মনোভাবের প্রতিধ্বনিটাই কেমন যেন খারাপ শোনালো। তা বলবো আর কাকে বলো? যার মাছ সে তো আর নেই, আর কারই বা অনুমতি নেবার অধিকার আছে? যার মাছ তিনি থাকলে আপত্তি করতেন না নিশ্চয়ই, বরং হয়তো নিজেই পাঠিয়ে দিতেন আজ বা কাল। সে হয়তো ঠিক, তবু এমন একটা শোকাবহ ঘটনার পর এক পুটুলি মাছ নিয়ে বাড়ি ফিরব? তার বাড়ির মালপত্র গুছিয়ে রাখার জন্য এসে না বলে তার জিনিস নিয়ে যাব? কিরকম দেখাবে সেটা? কে দেখবে বলো? দায়টা থাকলে তাকেই বলতুম। এমনি এমনি পড়ে নষ্ট হবে এত টাকা দামের জিনিসগুলো, কেউই খেতে পাবে না, কারোরই ভোগে হবে না। তারপরে মনে পড়ে যায় কথাটা অনিলার। সে বেশ জোর পায় যেন, কণ্ঠস্বরেও জোর দেয় খানিকটা। বলে, তাছাড়া মৃত মানুষের প্রিয় জিনিস ব্রাহ্মণকেই তো খাওয়াতে হয়, ব্রাহ্মণ খেলেই তার খাওয়া হয়। মুখের জিনিস খেতে পাননি, তুমি খেলেই তার খাওয়া হবে। মুখের জিনিস শব্দটা যেন কানে ধাক্কা মারে শশাঙ্কর। অজ্ঞাতসারে শিউরে ওঠে একটু, তবুও রসিকতার চেষ্টা করে বলে, তাহলে তুমিই খাবে না তো? তারপরে আবার গম্ভীর হয়ে যায়। যাকগে, লোকটার মুখের জিনিস, তুমিই তো বলছো, কত আশার জিনিস হয়তো, কি দরকার? আর কিছু বলে না অনিলা। দুজনে গাড়িতে এসে বসে। ড্রাইভার ইন্দোর সিং স্টার্ট দিয়ে গাড়ি ছাড়ার উপক্রম করে। কিন্তু তাও ভাবছি। ইঙ্গিতে ইন্দোর সিংকে নিরস্ত করে এবার শশাঙ্কই বলে, অত আশার জিনিস শেষকালে হয়তো কে শাস্তে করে ফেলে দেবে, হয়তোবা শিয়াল কুকুরে খাবে, লোকটার আত্মা শান্তি পাবে না। তাই তো আমিও বলছিলুম গো, হাজার হোক তুমি ব্রাহ্মণ, তুমি বা আমরা খেলে তিনি তৃপ্তই হবেন। দুজনে এবার যেন স্বস্তি নিঃশ্বাস ফেলে বাঁচে। অস্বস্তিটা কেটে গেছে দুজনকারই, পরস্পরের সমর্থন লাভ করে। সহজভাবে নেমে আসে এবার, সহজভাবেই দোর খুলে ঘরের। অতগুলো মাছ কিসে নেবে সে একটা সমস্যা। শশাঙ্ক রুমাল বার করেছিল পকেট থেকে, কিন্তু অনিলা ঘাড় নাড়ল। এতগুলো মাছ ওইটুকু রুমালে যাবে না। শেষে সেই কোথা থেকে একটা রেশন ব্যাগ খুঁজে বার করল, তাতেই মাছগুলো তুলে নিল আস্তে আস্তে সযত্নে। নিজের হাতে তুলল সে, অনুভব করে করে। না বলে কয়ে রেশন ব্যাগটা নেওয়া অন্যায় হচ্ছে কি না সেটা নিয়ে আর কেউ মাথা ঘামালো না এবার। সে রাত্রে আর মাছ খাওয়া হলো না বলাই বাহুল্য। খেতে ঠিক ইচ্ছাও করল না। ঠান্ডা আলমারিতে তুলে রেখে দিল অনিলা। পরের দিনও মাছের হাঙ্গামা করা গেল না। রমেশবাবুর দাদা আর ভগ্নিপতি এসে পড়লেন। তাদের নিয়ে হাসপাতালে যাওয়া, শ্মশানে যাওয়া, সবই করতে হলো শশাঙ্ককে। তারা ওই বাংলোতে উঠলেন বটে, তবে তাদের খাওয়া জলখাবারের ব্যবস্থা অনিলাকেই করতে হলো সব। রাত্রের খাবারও, ফলমূল, ছানা এবং ভগ্নিপতির জন্য লুচি তরকারি পাঠিয়ে দিল ওখানে। ওরা ভোরে আবার চলে যাবেন। কথা হলো, দিন 7 পরে রমেশবাবুর দাদা আবার আসবেন, এখানের দেনা পাওনা মেটাতে, জিনিসপত্রের ব্যবস্থা করতে, প্রভিডেন্ট ফান্ড ও ব্যাংকের সঙ্গেও বোঝাপড়া করতে। সে সময় সোজাসুজি এসে যেন এখানে ওঠেন, বারবার বলে দিল শশাঙ্ক। পরের দিন সর্ষে বাটা দিয়ে বেশ জুত করে রাঁধল অনিলা ট্যাংরা মাছগুলো। রমেশবাবুর কথা যে মনে পড়েনি তা নয়, বেচারে অনিলার হাতের রান্না বড় ভালোবাসতেন।
বিশেষত এই মাছের ঝোল। তবে আজ আর ব্যথাটা খুব উগ্র নয়। 2 দিন অনাত্মীয় শুদ্ধমাত্র পরিচিত লোকের বিয়োগ ব্যথার তীব্রতা কমে আসার পক্ষে যথেষ্ট। তবু একবার অনিলার চোখে তো রীতিমতো জলই এসে গিয়েছিল যখন শশাঙ্ক খেতে খেতে রমেশবাবুর ভাষাতেই ওর প্রশংসা করে বসল। শেষ যেবার খেতে এসেছিলেন রমেশবাবু ওদের বাড়ি এই মাসখানেক আগেই, সেবারে সর্ষে বাটা দাও মাছের ঝোল খেতে খেতে বলেছিলেন, দ্রৌপদী বেঁচে থাকলে কম্পিটিশনে হেরে যেত আপনার কাছে, স্রেফে মাছের ঝোলেই তাকে মেরে বেরিয়ে যেতেন আপনি। সত্যি এ আমার মন জোগানো কথা নয় মিসেস মুখার্জি। পাঞ্চালী ঠাকুরন অন্তত এ রান্নায় আপনার কাছে দাঁড়াতে পারতেন না। তবু সে দুঃখও সাময়িক, সে ভাবটা কাটাতেও দেরি হলো না। শশাঙ্ক যখন অফিসে বেরোচ্ছে তখন কি একটা কথা নিয়ে হাসাহাসিও হয়ে গেল একচোট। বেলা 11টা নাগাদ স্নান সেরে খেতে বসতে যাবে অনিলা। রমেশবাবুর বুড়ি দাইটা এসে হাজির হলো। কাঁদতে কাঁদতে এসেছে সে। ওকে দেখে আরও হাহাকার করে কেঁদে উঠল। কিছুই জানত না। আজ সকালে পৌঁছেই খবর পেয়েছে সে। মাত্র 3টে দিন সে ছিল না, এরই মধ্যে সব শেষ হয়ে গেল। মানুষটাকে একবার শেষ দেখাও দেখতে পেল না। এর চেয়ে আফসোসের কথা আর কি আছে? হায় হায়, এমন মন এবার হবে না। মানুষ নয়, দেবতা ছিলেন। এই তো সেদিনও বাড়ি যাবার সময় মেয়ের চিকিৎসার জন্য 20টা টাকা হাতে গুঁজে দিয়েছেন। 20টা টাকা আর 1 বোতল গুঁড়ো দুধ। এমন যে কতবার দিয়েছেন, কত রকমে যে সাহায্য করতেন তাকে, তার এয়ত্তা নেই। কখনো বকেননি তাকে। শত দোষ করলেও কি একটা কড়া কথা বলেননি। সাধ্যমতো ওকে সান্ত্বনা দিল অনিলা। গরম কফি করে খেতে দিল। ওর কাছে থাকবার কথাও বলল, কিন্তু সে প্রস্তাবে রাজি হলো না। তাই প্রবল বেগে ঘাড় নাড়ল। না, আর না, চাকরি আর সে করবে না। এরপর আর কারো কাছে চাকরি করতে পারবে না। মেয়ের কাছে গিয়ে থাকবে, তার কাজে কর্মে সাহায্য করবে। চাষের কাজ জানে, ফসল ফলাতে পারবে। বাকি সময় তকলিতে সুতো কাটবে। একটা পেট তার চলেই যাবে, ইত্যাদি। ততক্ষণে একটু সুস্থ হয়েছে, কিন্তু তাহলেও নিজের প্রসঙ্গ বা অন্য কারো কি অন্য কোনো প্রসঙ্গে রুচি নেই তার, স্পষ্টই বোঝা যাচ্ছে। ঘুরে ফিরেই সে ডাক্তারবাবুর প্রসঙ্গে ফিরে আসছে বারবার। এ কথা সে কথার পর হঠাৎ একসময় বলে বসল, তোমাকেও খুব ভালোবাসত বৌমা, বড্ড ভালোবাসত। তোমরা অত টের পাওনি, কিন্তু আমি তো বুড়ো মানুষ, আমি ঠিক টের পেতুম। কত সুখ্যাতি করতো তোমার। তোমার কথা উঠলে শতমুখে বলেও যেন শেষ করতে পারতো না। রাত্রে খেতে বসে তো তোমার কথা উঠবেই একবার করে। বলতো, যাই বলিস তাই, অমন রান্না তোরা কেউ রাঁধতে পারবি না কোনো দিন। আবার বলতো, শশাঙ্ক বাবুর বরাতটা খুব ভালো, অমন বউ এ শহরে আর কারো নেই। একটু থেমে গলাটা অকারণে একটু নামিয়ে বলল, এই দেখো না, সেদিন কোথা থেকে একরাশ কি মাছ এনে এলো বুকে করে। হ্যাঁ গো বহুমা, বুকে করে আনা যাকে বলে তাই। সঙ্গে থলে ঝাড়ন তো কিছু ছিল না, হঠাৎ পেয়ে গেছে মাছটা, রুমালেও কুলোয়নি। তা গায়ের থেকে কামিজ খুলে তাইতে বেঁধে এনেছে। শুনেছ কখনো এমন ধারাকাণ্ড? বলে কি, তোমার ও বাড়ির বহুমা খুব খেতে ভালোবাসে কিনা এই মাছ, পাওয়া তো যায় না। হঠাৎ দেখতে পেয়ে আর লোভ সামলাতে পারলুম না। ও বহুমা তো কালই এসে যাচ্ছে, এখন ঠান্ডা আলমারিতে তুলে রেখে দাও, পরশু এক সময় গিয়ে দিয়ে এসো। তা আমি বললুম, মাছ তো অনেক, তা তোমাকেও 2টো রেঁধে দেই না আজ। হো মা, বলে কি, না দাই, যে মানুষটার নাম করে এনেছি সে না খেলে ও আর আমি মুখে দিতে পারবো না, সেই বরং রেঁধে দেবে, সেই ভালো হবে। কিছুতেই খেলে না। আহা,
বাছার আমার খাওয়াই হলো না আর। কি হলো মাছগুলো কে জানে। আমি তো সেদিনই চলে গেলুম, তাড়াতাড়িতে বিপদের খবর পেয়ে আর হুঁশও ছিল না। ওরা কাল এসেছিল, হয়তো ফেলেই দিয়েছে, কিংবা ভাঙি টাঙি কাউকে ডেকে দিয়ে দিয়েছে। আমি তো ছিলুম না, থাকলেও বলে কয়ে চেয়ে নিয়ে দিয়ে যেতুম। আহা! আবারও একবার চোখ মুছল বুড়ি। তারপর উঠে দাঁড়িয়ে বলল, যাই, বাবুর দাদা নাকি আমাকে থাকতে বলে গিয়েছে। আমার ঘরের চাবি তো আমার কাছেই ছিল, বলেছে বুড়ি যেন এখানেই থাকে। দিন কতক পরে এসে ওর যা পাওনা আছে সব হিসেব করে চুকিয়ে যাব, আরও কিছু তাকে ধরেও দেব। ওকে খুব ভালোবাসতো আমার ভাই শুনেছি। বাবুর দাদাও খুব ভালো লোক না বহুমা? আসলে ওদের বংশটাই ভালো, কি বলো? বকতে বকতেই বুড়ি চলে যায়। একতরফাই বকে। এ পক্ষ থেকে উত্তরের অপেক্ষাও করে না। উত্তর দিল কি না তাও লক্ষ্য করে না। লক্ষ্য করে না তাই রক্ষে। কারণ অনিলা একটা উত্তর দিতে পারে না ওর কথার, কথাই বলতে পারে না। আর সে যেন পাথর হয়ে গিয়েছিল। যেখানে বসে আছে সেখান থেকে উঠে দাঁড়ানো কি নড়ে বসারও যেন সাধ্য থাকে না তার। অনেক বেলা হয়ে যায় অমনি বসে বসে। দায় সাবান কাচা শেষ করে ছাদে শুকোতে দিয়ে এসে উসখুস করে। আজ ওর এখানে খাবার কথা, অনিলাই খেতে বলেছিল। বোধ করি সে কথাও মনে থাকে না তার। অবশেষে একটা নাগাদ আর থাকতে না পেরে ওর দাই ডাকে, খাওয়া দাওয়া করবে না বৌদি আজ? বেলা 2টো যে বাজে, আমাকে আবার বিকেলের কাজে বেরোতে হবে যে। কাজে বেরোতে হবে? ওহো, মনে পড়ে যায় অনিলার। সত্যিই তো বড় অন্যায় হয়ে গেছে, ওর যে এখানে খাবার কথা। তাড়াতাড়ি উঠে রান্নাঘরে গিয়ে দায়ের ভাতটা বেড়ে দেয়। ভাত মাছ সবই বেশি করে দেয়। এই দায়টা মাছ খায়, মাছ ভালোবাসে, তবু সে মাছের পরিমাণ দেখে চমকে ওঠে। ও ও কি, কত দিচ্ছ বৌদি? তুমি খাবে না? খাবো, অনেক আছে এখনো। তা তুমি খাবেই বা কখন? এই খাচ্ছি, শরীরটা ভালো নেই, কৈফিয়তের সুরে বলে সে। দায় চলে যাবার পর খেতে বসেও সে। অল্প দুটি ভাত আর দুধ। আজ অনেক মাছ ছিল বলে কিছুই রাঁধেনি আর, একটু ডাল ভাতে দিয়েছিল শুধু। কিন্তু কে জানে কেন এখন খেতে গিয়ে মাছটা খেতে আর রুচি হলো না কিছুতেই। সে একটুখানি ডেলা পাকানো শক্ত হয়ে যাওয়া ডাল ভাতে আর 2 চামচ দুধ দিয়ে কয়েক গ্রাস খেয়ে উঠে পড়ল। তারপর অবশিষ্ট সব ভাত এবং মাছগুলো পেছনে দরজা খুলে আস্তা করে ঢেলে দিয়ে এসে যেন কতকটা শান্ত হলো। মাছগুলো একটা লোক তার জন্য, বিশেষ করে তারই জন্য, বুকে করে এনেছিল। এ কথা শোনবার পর আর যেন কিছুতে মুখে তুলতে পারল না অনিলা। হাসি খুশি পরোপকারী মানুষ, সবাইকে স্নেহ করেন, সে সকলের মধ্যে সেও একজন। এই জেনে নিশ্চিন্ত ছিল এতকাল। কিন্তু আজ এই কয়েকটা মাছের ইতিহাস তার সব ধারণাকে যেন ওলটপালট করে দিয়ে গেছে। এটা সামলাতে কয়েকদিন সময় লাগবে এখন। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখে একটি গল্প, রুচি ও অরুচি। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়।
সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।